যেমন আপলোড করেছিলাম না, তো সেখানে বেশ কিছু ম্যাথস আছে। ওকে, আজকে তোমাদেরকে প্রথমে হচ্ছে আমি একটু অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা বলবো। ওকে, অ্যাসাইনমেন্ট, তোমাদেরকে বলছিলাম না যে একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হবে, যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদেরকে জমা দিতে হবে পিএল এর ফার্স্ট উইকে ইলেকট্রনিক্যালি, আর হচ্ছে কি বলে তোমাদের সেমি টার্ম ফাইনাল পরীক্ষার দিন হচ্ছে হার্ড কপি। বলছিলাম মনে আছে? জি স্যার। তো ওইটা হচ্ছে তোমাদের কি বলে তোমাদেরকে হচ্ছে করতে হবে, কি বলে ওই অ্যাসাইনমেন্টটা কি কি অঙ্ক থাকবে সেইটা আজকে একটু বলবো আর কি, ব্রিফ করব। তারপর হচ্ছে মাল্টিপ্লেক্সের ব্যাপার নিয়ে একটা দুইটা কথা, লিফট এন্ড এলিভেটর নিয়ে একটা দুইটা কথা, আর হচ্ছে আমাদের ক্রায়োজেনিক্স এর কিছু জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি একটা পার্ট আর কি। এই হচ্ছে দ্যাটস মোর অর লেস আমাদের আজকের টপিক অফ লেকচার। ওকে, ওকে, সো আমরা সবাই জয়েন করে থাকা, আমি আমার ডিসকাশনটা স্টার্ট করি। প্রথমে আসে হচ্ছে মাল্টি প্রেশার ব্যাপার কম্প্রেশন সাইকেল। ওকে, তোমাদেরকে অলরেডি গুগল ক্লাসরুমে আমি মাল্টি প্রেশার ব্যাপার কম্প্রেশন সাইকেলের লেকচারটা আপলোড করে দিয়েছি। ঠিক আছে, এমনি তো আমরা বোর্ডে তো দেখাইছি, প্লাস অঙ্ক সলভ করার চেষ্টা করছি, বাট হচ্ছে তোমাদেরকে গুগল ক্লাসরুমে মাত্রই আমি আপলোড করলাম আর কি। আমার মনে হয় সবাই তোমরা পাইছো না? জি স্যার। ওকে, আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, তারপরে একটা জিনিস একটু তোমাদেরকে বলার চেষ্টা বলবো। সেটা হচ্ছে সম্ভবত বি সেকশনে ঠিক আছে, এ সেকশনে এ সেকশনের স্টুডেন্টসরা আসো না এখানে? এ সেকশনের স্টুডেন্টরা আসো? হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমাদেরকে ক্লাসে যখন ম্যাথস করাচ্ছিলাম তখন তোমাদেরকে হচ্ছে ওই একটা প্রেশার নিয়ে তোমরা একটু কনফিউজ ছিলা। ঠিক আছে, সেই পয়েন্টটা একটু আমি এখন একটু ক্ল্যারিফাই করতে যাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করি। ওকে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তোমাদেরকে যেমন ধরো এই প্রবলেমটা, দিস ইজ ওয়ান টাইপ অফ প্রবলেম, যেখানে হচ্ছে আমাদের যে আমরা এটার দিকে তাকাও, সবাই এটা একটু এটার দিকে তাকাও, দিস ইজ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যখন আমরা 2 নাম্বার পয়েন্টের এনথালপি বের করব, মনে আছে? 2 নাম্বার পয়েন্টের এনথালপি যখন আমরা বের করব, হ্যাঁ, তখন আমাদেরকে আমরা বেসিক্যালি যেহেতু এই বরাবর হচ্ছে প্রেসার, দিস ইজ পি এইচ ডায়াগ্রাম, নট টিএস ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রাম যদি টেম্পারেচার এনথালপি এনট্রপি ডায়াগ্রাম হতো তাহলে ওটা ঠিক ছিল, বাট সিন্স দিস ইজ প্রেসার এন্ড এনথালপি ডায়াগ্রাম, সো এই 2 নাম্বার পয়েন্টে কোন প্রেসারটা, বি সেকশনার বলতে পারো 2 নাম্বার পয়েন্টে আমরা কোন প্রেসার ধরবো বলো তো, বলো 2 নাম্বার পয়েন্টের প্রেসার কোনটা হবে? স্যার ওই যে 517 রাইট, কিলোপ্যাসকেল। এই যে আমাদেরকে এই প্রেসার লাইনটাই আমাদেরকে এই বরাবর ধরতে হবে, যে এই বরাবর, তাই না? সো এই 517 কেপি এর এগেইনস্টে যে সুপার হিটেড টেবিলটা আছে সেটা নিতে হবে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, সিমিলারলি 4 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে সুপার হিটেড টেবিলের কোন কোন প্রেসার করেসপন্ডিং প্রেসার নিতে হবে বলো তো, কোনটা কোনটা?
এই যে 1557 কেপিএ মানে হচ্ছে ধরতে পারো হচ্ছে কতবার 15 বার, রাইট? হ্যাঁ, জি স্যার, জি স্যার। এটা হচ্ছে কত 5 বার, এটা হচ্ছে 0.1 বার বা 1.12 বার। ক্লিয়ার, বুঝতে পারছো? এভরিওয়ান ইজ ওকে? Yes, sir. ঠিক আছে, যখন তুমি এই 2 এবং 4 এই দুইটা পয়েন্টই তো বেসিক্যালি প্রবলেম। এই 2 এবং 4 যখন বের করবা তখন হচ্ছে 2 এর প্রেসার হচ্ছে এই 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 প্রেসার লাইন হচ্ছে এইটা, আর 4 এর প্রেসার লাইন হচ্ছে এইটা। কোনো কনফিউশন আছে আর কারোর? হ্যাঁ, এনি কনফিউশন? নো স্যার। ওকে, এই জিনিসটা একটু তোমাদেরকে একটু আরেকটু আমি বললাম, কারণ হচ্ছে যে কি বলে এটা, আদারওয়াইজ যাতে তোমরা ভুল না করো, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এটা আমরা এখন স্টপ করতে পারি। এছাড়া হচ্ছে এই যে এখানে এখানে যে প্রবলেমগুলো আছে এইটা এই প্রবলেম এইটা এইটা, ওকে, এই 4টা প্রবলেম আছে, 1 2 3 4, এই 4টা প্রবলেম হচ্ছে তোমাদের কি ক্লাসে বলছিলাম। 4টা প্রবলেম কোথায় কিসের বলো তো? এই 4টা প্রবলেম হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। ওকে, ক্লিয়ার? Yes, sir. ওকে, এবার আমরা হচ্ছে নেক্সট আরেকটা ইয়েতে যাই, যেটা হচ্ছে স্যার, তোমার ইয়েস। স্যার আমার কুলিং লোডের স্যার একটা ছোট কনফিউশন ছিল, মানে ওই যে শ্যাডোর ক্যালকুলেশনের সময়। কি কনফিউশন বলো? স্যার শ্যাডো ক্যালকুলেশনের সময় স্যার আমাদের তো সূত্রটা ছিল কিউ ইকুয়াল টু ইউ এ টি ড্রাইভার টেম্পারেচার মাইনাস টি আই। হ্যাঁ, তো স্যার এই যে টি আই তো স্যার টেবিল 11 থেকে পাবো স্যার, কিন্তু টি বিটা স্যার কোত্থেকে বের করবো এটা একটু স্যার কোন কনফিউজ। টি আউটসাইড মানে স্যার আউটসাইড টেম্পারেচার স্যার। ওই টেবিল 9 এর যে 2.5% নিয়ে নিবা। স্যার ওইটা তো ছিল স্যার 33 ডিগ্রির মতো, তাহলে স্যার 33 ডিগ্রিটাই নিব। হ্যাঁ, নাও 33 নাও, 34 নাও, 35 নাও, সমস্যা নেই। বেসিক্যালি আমরা রিয়েল লাইফ ডিজাইন করার সময় আমরা যেটা করি সেটা হচ্ছে তোমার কি বলে, আমরা সাধারণত এই ধরো যে লোকেশন, ধরো কথা কথা তুমি হচ্ছে মিরপুর জোনের জন্য ডিজাইন করতেছো, তো এখন তো ভাই মিরপুরের জন্য আলাদা টেম্পারেচার প্রোফাইল গুগলে সার্চ দিলে ইজিলি পাওয়া যায়, ঠিক আছে? হটেস্ট ডে অ্যাট মিরপুর লেটস সে দিলা পুরো বছর জুড়ে, ঠিক আছে? তার ভিতরে পুরো হাইয়েস্ট টেম্পারেচার নেওয়ার দরকার নাই। তুমি নিবা কি? তোমাকে বলছিলাম না যে যেই টেম্পারেচারটা মোটামুটি ধরো সামারের 80% সময়ে ওই ওই টেম্পারেচার প্রোফাইলটা থাকে, সেই টেম্পারেচার নিলে তো সেই ক্ষেত্রে 34-35ই হয়। কারণ 40 তো ভাই মানে মাসের পর মাস থাকে না, 2-1 দিন হয় 40। মেইনলি কিন্তু 34-35ই থাকে মোস্টলি, ঠিক আছে? জি স্যার। এই, আর কোনো কোশ্চেন আছে? না না স্যার। ওকে, তাহলে আমি এবার নেক্সট ইতে আসি। তোমরা অনেকে আজকে তো অ্যাটেন্ডেন্স একদমই কম, অনেকে দেখতে পাচ্ছি এ সেকশনে নাইও। যারা এই সেকশনে আসো তারা তোমরা এই 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 জিনিসটা, এই মাল্টি প্রেশার ব্যাপারে, এই প্রেশারের এই জিনিসটা বাকিদেরকে কনভে করে দিবা, ঠিক আছে? আন্ডারস্টুড? জি স্যার। হ্যাঁ, কারণ নাহলে পরে কিন্তু ম্যাথস কিন্তু পরে ভুল আসবে, ঠিক আছে? বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ওকে, এবার আমরা হচ্ছে ইয়েতে আমি হচ্ছে লিফট এন্ড এসকেলেটরটা আবার গেলাম। লিফট এন্ড এসকেলেটরে তোমাদেরকে আবার বলি যে তোমাদের কিন্তু এই যে এখানে যেই থিওরিটিক্যাল যে পার্টটা আছে সেখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? যে এখানে যেমন তোমাদেরকে অনেক কিছু বলা হয়েছে যে লিফটের সেফটিতে কি কি থাকে, লিফটেতে যেমন ধরো যে এখানে কেবলের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি কিরকম থাকে, কাউন্টার ওয়েট কি কারণে ইউজ করা হয়, ঠিক আছে? দিজ আর ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। তারপর তোমাদেরকে যদি বলে একটা লিফট মেশিন রুমের স্কিমেটিকটা ড্র করো, তাহলে তুমি এটা ড্র করে দিবা, ঠিক আছে? এরকম আর কি। তারপরে যে সেফটি ডিভাইসেস কি কি আছে, তারপর হচ্ছে ধরো যে এখানে যে লিফট ডোরের যে মাল্টি বিম সেন্সর, এটা একটা সেফটি ডিভাইস, রাইট? আইডিয়াল পারফরমেন্স, ডেফিনেশনস এন্ড টার্মিনোলজি, এগুলো সবই কিন্তু তোমার থিওরিটিক্যাল পার্ট। ওকে, এখান থেকে কিন্তু থিওরি, যে কোনো থিওরি কোশ্চেন চাইলে আসতে পারে। ওকে,
তারপরে যে এখানে রাউন্ড ট্রিপ আছে, এভারেজ ট্রিপ টাইম আছে। ওকে, সো দিজ আর ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। চার্টস গুলো তো তোমাদেরকে অলরেডি অঙ্ক করার সময় এক্সপ্লেন করাই হয়েছে। হ্যাঁ, এখানে সবগুলো ফর্মুলা আছে, ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ফর্মুলাগুলো কিন্তু দেয়া থাকবে না, আবারও বলতেছি, এই ফর্মুলাগুলো কিন্তু দেয়া থাকবে না, ঠিক আছে? চার্ট গুলো দেয়া থাকবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, দিস চার্টস উইল বি গিভেন। এই চার্ট গুলো কিন্তু তোমাদের বইতে নাই, আছে? তোমাদের যে হ্যান্ডবুক আছে সেই বইতে নাই। সো এই চার্টগুলো যদি লিফট থেকে কোনো অঙ্ক আসে পরীক্ষায়, তাহলে পরীক্ষার কোয়েশ্চেনের এই চার্টগুলো দেয়া থাকবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এই যে এখানে একটা প্রবলেম আছে। হ্যাঁ, এই প্রবলেমটা হচ্ছে তোমাদের কি, এই প্রবলেমটা তোমাদেরকে অ্যাসাইনমেন্টে করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এই প্রবলেমটা হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রবলেম। ওকে, এবার আসি হচ্ছে তোমাদের যে এসকেলেটর পার্টটা, আসলে আমি তোমাদেরকে দেখাইছিলাম না, এই কারণে একটু বলতেছি। এসকেলেটর ইজ অ্যাকচুয়ালি ভেরি সিম্পল অ্যান্ড এসকেলেটর বেসিক্যালি একটা মুভিং স্টেয়ারওয়ে, রাইট? এসকেলেটর আমরা সবাই এখন আমার মনে হয় আমাদের লাইফ টাইম অলরেডি আমরা আমরা উই হ্যাভ এক্সপেরিয়েন্সড হাউ what is an escalator, how it looks like and how it operates, right? It's a moving stair, you can say. এবং it was first operated in Paris exposition in 1900। যে আমরা বলি না যে আমরা হচ্ছে ইউরোপ বা আমেরিকা থেকে 100 বছর পিছিয়ে আছি, তো আসলেই তো তাই, তাই না? দেখো, ওরা 1900 সালে স্কেলেটর ব্যবহার শুরু করছে, আমরা শুরু করছি 2000 সালে, 100 বছর পরে। ওকে, এনিওয়ে, its modern successors deliver passengers comfortably, rapidly, safely and continuously at a constant speed, and usually with no delay at the boarding level. This is very important since it's continuously moving, তাই না? এভরি সেকেন্ড এটা যদি তোমার ধরো মানে যখনই একজন মানুষ এখানে আসে, তখনই কিন্তু সেটা খালি সিঁড়ি পাওয়ার কথা বা পায়, তাই না? বিকজ ইটস কন্টিনিউয়াসলি মুভিং, ইটস কন্টিনিউয়াসলি লিফটিং পিপল, or it's continuously moving people downwards, তাই না? So virtually you have almost no delay, তাই না? তাই তো নাকি? লিফটে যেমন তোমাকে বাটন প্রেস করে ওয়েট করতে হয়, বাট এসকেলেটরের ক্ষেত্রে কিন্তু তোমার কোনো ওয়েটিং টাইম অলমোস্ট নাই, ঠিক আছে? The annoyance of waiting for elevators is eliminated, and also no time is lost by the acceleration, retardation, leveling or door operation, or by passenger interference in getting out or into the car, right? So এটা হচ্ছে অ্যাডভান্টেজ, ঠিক আছে? But obviously you need very large space for it to install. Okay, এইটা হচ্ছে অ্যাডভান্টেজ why we use escalator, ঠিক আছে? এখন যদি এসকেলেটরে যদি তুমি একটু আমরা একটু দেখার চেষ্টা করি একটা এসকেলেটর বেসিক্যালি কি থাকে। এসকেলেটর ইজ ভেরি ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু অপারেট। এখানে দেখো কি কি থাকে, এখানে কিচ্ছু না, এখানে কিছু মুভিং স্টেয়ার্স আছে, স্টেপস যেটাকে আমরা বলি। এই পাশে দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি স্যার। এগুলো হচ্ছে তোমার মুভিং স্টেপস। এইটা হচ্ছে ধরো একটা এই যে ইয়েলো যেটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা রেল। রেল মানে হচ্ছে তোমার ওই যে ই থাকে না আমাদের রেলগাড়ি যখন বা ট্রেন যেরকম রেল ট্র্যাক বরাবর আপ এন্ড ডাউন করে, সো বেসিক্যালি দেখা যায় এটা হচ্ছে ইনার রেল, লেখা আছে এখানে ইনার রেল, রাইট? ইনার রেলটা হচ্ছে এটা। এই প্রত্যেকটা স্টেপস এর নিচে কি থাকে, একটা ছোট্ট হুইলের মতো থাকে। এই এই রেল বরাবর এই হুইল দিয়ে এই স্টেপস গুলো কি করে, মুভ করে, ঠিক আছে? এই 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 পাশে একটা এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যারেঞ্জমেন্ট, এখানে একটু জুম করে দেখানো হয়েছে। এই যে ব্লু ব্লু যে জিনিসটা, এটা হচ্ছে ড্রাইভ গিয়ার। এই যে গিয়ার, এই গিয়ারের যে টিথ, এটা হচ্ছে স্টেপস এর যে এই যে শেপ, ভি শেপের যেই তোমার যেই যে স্পেসিংসটা, এটার সাথে একদম পারফেক্টলি কি হয়, ম্যাচ করে যায়, পারফেক্টলি মেট হয়, ঠিক আছে? বুঝতে পারছো? এই ড্রাইভ গিয়ারের সাথে কি হয়, একটা বেল্টের মাধ্যমে একটা ইলেকট্রিক মোটর লাগানো থাকে। ইজি, ভেরি ইজি। সো মোটরটা ঘুরে, বেল্টের মাধ্যমে এই আমাদের এই ড্রাইভ গিয়ারটা ঘুরে, এবং ড্রাইভ গিয়ারটা যেহেতু তোমার টিথটা হচ্ছে স্টেপস এর যে ইনভলিউট আছে সেটার সাথে পারফেক্টলি মেটিং অবস্থায় থাকে, সো এটা রোটেট করতে থাকে, সো স্টেপস গুলো আসে, আবার স্টেপস গুলো চলে যায়।
এখন শুধুমাত্র একটা রেল বরাবর তারা মুভ করে, ঠিক আছে, কিন্তু স্টেপস গুলো তো তোমার তারপর একটা সাপোর্টিং আরো একটা তোমার কি লাগে, আরো একটা গাইড চেইন থাকে, এই যে রেড কালার যেটা, যেটা হচ্ছে একটা স্টেপের সাথে একটা স্টেপ কানেক্টেড থাকে, এটাকে বলা হচ্ছে গাইড চেইন। দেখছো? হ্যাঁ। আর এইটা হচ্ছে তোমার ড্রাইভ গিয়ার, আর একদম নিচে আরেকটা আছে, সেটাকে বলা হয় হচ্ছে, এটাকে আমরা রিটার্ন হুইল বলি। এখানে এটাকে গিয়ার কেন বলতেছি না, বিকজ এইটার কিন্তু কোনো পাওয়ার নাই। এটার সাথে কোনো পাওয়ার আছে? পাওয়ার নাই। এ জাস্ট খালি কি করতেছে, জাস্ট এর কাজ হচ্ছে জাস্ট খালি এই স্টেপস গুলোকে রিটার্ন করায় আবার উপরের দিকে পাস করে দেয়া। দ্যাটস ইট। বুঝতে পারছো? জি স্যার। সো আরেকটা জিনিস হচ্ছে যে এই তোমার স্টেপস এর পাশাপাশি তো তোমাদের যে এই যে এখানে যে আমাদের যেখানে আমরা হাত রাখি, এটাও তো মুভ করে, রাইট? হ্যাঁ। যদি এইটা মুভ না করে তাহলে কিন্তু তোমরা পড়ে যাবা, কারণ তোমার পা পা উপরে দিকে উঠতেছে, হাত হাত উঠতেছে না, হাত এখানে আটকে রয়েছে, তাহলে কি হবে? বুঝতে পারছো? হ্যাঁ। সো এইটা এইখানে যে দেখো এই জায়গাতে এই যে আমাদের গিয়ার যেই বেল্টের মাধ্যমে কানেক্টেড, তার থেকে ছোট আরেকটা তোমার এই যে সেম ড্রাইভ গিয়ারের সাথে আরেকটা কি থাকে, এই দেখো হ্যান্ড রেল ড্রাইভ। এইটার এই পাশ দিয়ে হচ্ছে যে এই যে আমাদের যে হ্যান্ড রেলটা থাকে, এই হ্যান্ড রেলটা কানেক্টেড, এই দেখো এই যে এই 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 যে কানেক্টেড। ক্লিয়ার? বুঝতে জি পারছো? জি স্যার। দ্যাটস ইট। এটা যে শুধুমাত্র এসকেলেটর হিসেবে কারণে ইউজ করা হয় তা না, এটা হচ্ছে তোমার অনেক ভাবে ইউজ করা যায়। যেমন ধরো এখানে আমি একটু দেখাই, এই যে এটা কি মুভিং ওয়াক। মুভিং ওয়াক এটা হচ্ছে এয়ারপোর্টে, তোমরা দুবাই এয়ারপোর্টে বা কাতারে বা ইয়ে তোমার লন্ডনের হিথ্রো, গ্যাটউইক, এই যে টরন্টো এয়ারপোর্ট, নিশ্চয়ই আরো ওয়ার্ল্ডের যেগুলো মোস্ট কি বলে এটাকে বিজি এয়ারপোর্টস আছে, সেগুলোতে তো তোমরা দেখবে যে এটা আসলে বেসিক্যালি ফ্ল্যাট ফ্ল্যাট, ঠিক আছে। হাই স্পিড মুভিং, মানে তুমি এর উপর দিয়ে হাইটে যদি যাও, সো এটা ব্যাপারটা হচ্ছে কি, তোমার ফ্লোর হচ্ছে এটা, ফ্লোরটাও সামনে যাচ্ছে, তার উপর দিয়ে তুমি হাঁটতেছো, তার মানে বেসিক্যালি তুমি দৌড়াইতেছো। বুঝতে পারছো? সো এয়ারপোর্ট গুলো যখন এয়ারপোর্ট গুলো অনেক বড় হয়, এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল বা এক গেট থেকে আরেক গেটে তোমাকে তোমার ট্রানজিট যে সকল এয়ারপোর্টে অনেক বেশি, ধরো দুবাই এয়ারপোর্টের হিউজ ট্রানজিট, তাই না? পুরো বিশ্বের সকল পৃথিবী সকল দেশ থেকে মানুষজন আসতেছে, আবার এখান থেকে সকল বিভিন্ন দেশ চলে যাচ্ছে। তো এরকম দেখা গেছে যে তোমার হচ্ছে এয়ারপোর্টে তোমাকে নামাইছে হচ্ছে গেট 1-এ, আর তোমার কানেক্টিং এয়ারপোর্ট হচ্ছে গেট 10। সো গেট 1 থেকে গেট 10 ধরো লেটস সে 3 কিলোমিটার দূরে বা 5 কিলোমিটার দূরে। এখন তুমি কি করবো, তোমার যে এরকম এগুলোর উপর দিয়ে হেঁটে যায় মুভিং ওয়াকওয়ে। ক্লিয়ার? বুঝতে পারছো? আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে ইনক্লাইন্ড র্যাম্পস। ইনক্লাইন্ড র্যাম্পস র্যাম্পস মানে সেখানে কোনো সিঁড়ি থাকে না। আমাদের এই যে এসকেলেটর বাংলাদেশে আমরা সাধারণত সিঁড়ির বাইরে দেখতে পাই না, এগুলো সবই সিঁড়ি, বাট এটা আসলে সিঁড়ি না, এটা হচ্ছে প্লেন। মানে এখানে এই যে স্টেপস গুলো এরকম না হয়ে, এটা আমি যদি এরকম ফ্ল্যাট করে দিই এগুলোর প্রোফাইল, তাহলে তো হয়ে গেল, তাই না? বুঝতে পারছো? এরকম ফ্ল্যাট করে দিলাম, তাহলে কি হবে? তাহলে হচ্ছে তোমার এই যে এরকম ইনক্লাইন্ড র্যাম্পের মতো হবে না? হ্যাঁ। জি ইনক্লাইন্ড র্যাম্প গুলো কোথায় থাকে? এগুলো এগুলো এয়ারপোর্টে থাকতে পারে, ট্রেন স্টেশনে থাকে, মেট্রো স্টেশনে থাকে, তারপরে ভেরি বিগ সুপার মার্কেট বা শপিং মলস গুলোতে থাকে। কারণ এই দেখো তুমি এই যে এখানে একজন ক্লায়েন্ট হচ্ছে কি একটা তোমার কার্ট নিয়ে আসতেছে, তো কার্ট নিয়ে সে উপরে উঠবে কিভাবে? উপরে হচ্ছে বিশাল মল, যেটা মনে করো, হ্যাঁ। তো এই কার্টে তো সে উঠতে পারবে না, শুধু সিঁড়ি হয়। অথবা তুমি ধরো এয়ারপোর্টে লাগেজ নিয়ে তুমি নামবা, বাংলা অনেক লাগেজ নিয়ে কিন্তু খুব হ্যাসেল হয়। লাগেজ নিয়ে তুমি ট্রলি থাকলে তোমার লাগেজের নিচে চাকা আছে, তুমি একদম গড়গড় করে নেমে যেতে পারবা ট্রেন স্টেশনে বা মেট্রো স্টেশনে, আন্ডারগ্রাউন্ড ট্রেন যেগুলো, টিউব যেগুলোকে বলে, সেসব জায়গাতে ইনক্লাইন্ড র্যাম্প ইউজ করে, সেখানেও তোমার প্রিন্সিপাল সেম। আচ্ছা, এইগুলার এইটা তোমার দরকার নেই, এটা বাদ। হ্যাঁ, এসকেলেটর ক্যাপাসিটি নো নিড, এটা বাদ। আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট অফ এসকেলেটর, এটা দুই ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে, একটা হচ্ছে ক্রিস ক্রস আর একটা হচ্ছে প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। ক্রিস ক্রস মানে হচ্ছে ধরো এই বরাবর উঠবে, আবার এই বরাবর উঠবে, আর অপোজিটটা হচ্ছে এই বরাবর নামবে, আবার এই বরাবর নামবে, তার মানে আপ এদিকে, আউট এদিকে, এই যে ক্রিস ক্রস, রাইট? আর প্যারালাল মানে হচ্ছে আপ এন্ড ডাউন পাশাপাশি, আপ এন্ড ডাউন পাশাপাশি, আপ এন্ড ডাউন পাশাপাশি। এটা যেমন এটা কি এখানে দেখতে পাচ্ছ কি, এটা
এটা কিন্তু আপ এন্ড ডাউন কি, এটা কি, প্যারালাল স্যার। হ্যাঁ এটা প্যারালাল, রাইট। এটা হচ্ছে আপ এন্ড ডাউন পাশাপাশি। দেখো এই যে এখানে গ্রিন মানে এটা হচ্ছে আপ, আর এবার আবার রেড, তার মানে এটা কি ডাউন। বুঝতে পারছো? জি স্যার। এই তো দ্যাটস ইট, এখানে আসলে আর তেমন কিছু নাই। সবাই কি বুঝতে পারছো তো নাকি? সো এসকেলেটরের এই পোর্শনটাও কিন্তু তোমাদের সিলেবাসে আছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমি যাই হচ্ছে আমাদের যে লাস্ট যে ছোট্ট একটা টপিক আছে, যে টপিকটা বেসিক্যালি আমার না পড়াইলেও হইতো, কিন্তু তারপর আমার আসলে উচিত তোমাদের এটা একটা ধারণা দেয়া। সিলেবাসতে সেক্ষেত্রে আর কি এই টপিকটা থাকতো না, বাট আই মাস্ট গিভ ইউ সাম আইডিয়া রিগার্ডিং দিস। হ্যাঁ, তোমাদের হচ্ছে এই আমাদের এই টপিকটা হচ্ছে ক্রায়োজেনিক্স, যেটা তোমাদেরকে অলরেডি ক্লাসে একবার বলছিলাম। ক্রায়োজেনিক্স মানে হচ্ছে আলট্রা লো টেম্পারেচার রেফ্রিজারেশন। আলট্রা লো টেম্পারেচার রেফ্রিজারেশন, ওকে। আলট্রা লো টেম্পারেচার রেফ্রিজারেশনটা কি আসলে? আলট্রা লো টেম্পারেচার রেফ্রিজারেশন মানে বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে যেটা যে টেম্পারেচারে হচ্ছে, যেমন ধর তোমাকে গ্যাস লিকুইড করতে পারবো সেই ধরনের টেম্পারেচার, ওকে। ব্লাড ফ্রোজেন হয়ে যাবে সেই ধরনের টেম্পারেচার, এগুলোকে আমরা বলি হচ্ছে আলট্রা লো টেম্পারেচার। এবং এই আলট্রা লো টেম্পারেচার নিয়ে যে সায়েন্সটা কাজ করে সেই সায়েন্সটাকে বলা হয় হচ্ছে ক্রায়োজেনিক্স। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এখানে এই যে ডেফিনেশন আছে, গ্রিক ওয়ার্ড ক্রায়ো which means cold or frost, আর জেনিক্স means produce। তার মানে হচ্ছে ক্রায়োজেনিক্স মানে হচ্ছে টু প্রডিউস কোল্ড অর ফ্রস্ট। The cryogenics is the art of producing very cold temperature less than -150 degrees Celsius. So বুঝতে পারতেছি, it's not an ordinary refrigeration, it's super ultra critical refrigeration। ঠিক আছে, আলট্রা লো টেম্পারেচার প্রডিউস করা যায়, আলট্রা লো টেম্পারেচার প্রডিউস করা যায়। এই ধরনের টেম্পারেচার প্রডিউস করার জন্য তোমার তো কিন্তু নর্মাল রেফ্রিজারেন্ট তুমি ইউজ করতে পারবা না, পারবা? হুম, নর্মাল রেফ্রিজারেন্ট যেটা আমরা জানি R134A বা R22, দিস টাইপ অফ রেফ্রিজারেন্ট ইউজ করে কিন্তু তুমি এরকম -150 ডিগ্রি সেলসিয়াস, -170, -100 এটা তুমি অ্যাচিভ করতে পারবা না, কারণ ওই টেম্পারেচারে এই ধরনের রেফ্রিজারেন্টই ফ্রিজ হয়ে যাবে। তো তারা কিভাবে তারা স্টিম হবে, সম্ভব না। ঠিক আছে, যেমন ধরো ক্রায়োজেনিক্স এর একটা ভেরি বিগ অ্যাপ্লিকেশন বলতে পারবা? এখন তুমি বলতে পারো যে স্যার আমাদের ক্রায়োজেনিক্স পড়ায় কি লাভ, আমরা তো আলট্রা লো টেম্পারেচার পর্যন্ত অ্যাপ্লিকেশনই করি না। এটা ভুল, তোমাদেরই সিনিয়র ভাইয়েরা ক্রায়োজেনিক্স নিয়ে কাজ করতেছে, বাংলাদেশেই কাজ করতেছে। ঠিক আছে, ক্রায়োজেনিক্স একটা এক্সাম্পল কে বলতে পারবা? কুইক। স্যার ক্রায়োজেনিক সার্জারি হয় স্যার। স্যার মেডিকেলে ইউজ হয়। মেডিকেলে ইউজ হয় কোথায়? ক্যান্সার ক্যান্সার সেগমেন্টে। ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ হয়। আচ্ছা, আর কোথায়? স্যার নাইট্রোজেন। স্টোরিং এর জন্য ইউজ হয়, মেডিকেশনস গুলো স্টোরিং এর জন্য। হ্যাঁ, স্যার মেডিকেশনস গুলো স্টোরিং এর জন্য ইউজ হয়, আর কিছু? সিরাম। ঠিক আছে, এটা তো মানে বাট কিছু ম্যাস প্রোডাকশনের কিছু ব্যাপার আছে যেটা তোমরা বলতেছো না আর কি, হয়তো ঠিক আছে, হয়তো সেটা হচ্ছে লিকুইড অক্সিজেন। এই যে আমরা যে রোগীরা এই যে সিলিন্ডারে অক্সিজেন নিয়ে যে সারা বাংলাদেশ ঘুরে, মেডিকেল অক্সিজেন যেটাকে আমরা বলি মেডিকেল অক্সিজেন, সে মেডিকেল অক্সিজেন প্রোডাকশন করা হয় হচ্ছে ক্রায়োজেনিক্স এর মাধ্যমে। বুঝতে পারছো? আন্ডারস্টুড? জি স্যার। সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট তোমার কি বলবো এটাকে অ্যাপ্লিকেশন ফর এই ক্রায়োজেনিক্স, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি তোমার এই কি বলে এটাকে, এই ই প্রডিউস করার
এই অক্সিজেন প্রডিউস করার র ম্যাটেরিয়ালস কি বলতো? অক্সিজেন প্রডিউস করার র ম্যাটেরিয়ালস কি? নাইট্রোজেন। এয়ার স্যার। এয়ার, রাইট। তো বাংলাদেশে অক্সিজেন প্রডিউস করে কে, এরকম একটা কোম্পানি বলতে পারবা? স্যার লিন্ডে বাংলাদেশ। লিন্ডে। লিন্ডে। লিন্ডে কোন দেশের? ইংল্যান্ডের স্যার। ইংল্যান্ডের, রাইট। আগে ছিল বিওসি, এই কোম্পানির নাম আগে ছিল হচ্ছে বিওসি। বিওসি মানে হচ্ছে ব্রিটিশ অক্সিজেন কোম্পানি। সো ব্রিটিশ অক্সিজেন কোম্পানি পরবর্তীতে এটা রিনেম করে হয়েছে হচ্ছে লিন্ডে। যেটা তোমাদের সায়েন্টিস্ট লিন্ডে ছিল যে সে তার নামকরণ। তো তাহলে আমরা যে বলি না যে ব্রিটিশরা হচ্ছে বাতাস বিক্রি করে, হ্যাঁ, আর আমরা সে বাতাস কিনি, আসলেই তো তাই। ওরা হচ্ছে অক্সিজেন বানায়, লিকুইডিফাইড অক্সিজেন, লিকুইডিফাইড নাইট্রোজেন, তারপরে মেডিকেল অক্সিজেন, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, এগুলো সব প্রডিউস করে আউট অফ এয়ার, আউট অফ এয়ার। এবং তোমরা সেই এয়ার থেকে বানানো অক্সিজেন আমরা কিনি। এটা হচ্ছে তাদের মনোপলি বিজনেস বাংলাদেশে। মানে বাংলাদেশে মেডিকেল অক্সিজেন তাদের যে মার্কেট শেয়ার, এটা অলমোস্ট 100%। বুঝতে পারছো? সো এই হচ্ছে বিষয় আর কি। এনিওয়ে, ক্রায়োজেনিক ফ্লুইডস বয়লিং পয়েন্ট। ক্রায়োজেনিক ফ্লুইড বয়লিং পয়েন্ট যা হয় যে এটা হচ্ছে ক্রায়োজেনিক্স, এটা হচ্ছে নর্মাল রেফ্রিজারেশন। নর্মাল রেফ্রিজারেন্ট হচ্ছে এগুলা R134, R12, R22, প্রোপেন, ইথেন। এগুলোর বয়লিং পয়েন্ট দেখছো? হ্যাঁ, এগুলোর বয়লিং পয়েন্ট কিন্তু কি অনেক হাই। ওয়ারেস ক্রায়োজেনিক্স হিসেবে যেগুলা রেফ্রিজারেন্ট ইউজ করা হয়, এদের বয়লিং পয়েন্ট দেখো, ও মাই গড, হিলিয়ামের বয়লিং পয়েন্ট তো হচ্ছে অলমোস্ট ক্রিটিক্যাল টেম্পারেচার। হ্যাঁ, রাইট। জি স্যার। তো হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে তোমার ভেরি আইডিয়াল ক্রায়োজেনিক রেফ্রিজারেন্ট। ঠিক আছে। আচ্ছা, টিএস ডায়াগ্রাম অফ এ ক্রায়োজেন। তো ক্রায়োজেনিক্সে যেটা ইউজ করা হয়, যেই রেফ্রিজারেন্টটাকে ইউজ করা হয়, এদেরকে বলা হয় হচ্ছে ক্রায়োজেন। ক্রায়োজেনিক্সে রেফ্রিজারেন্ট হিসেবে যাকে ইউজ করা হয় তাকে বলা হয় ক্রায়োজেন। এবং যেহেতু এরা নর্মাল অ্যাটমসফেরিক প্রেসারে এবং অ্যাটমসফেরিক টেম্পারেচার, তার হচ্ছে সুপার হিটেড অবস্থা থাকে, কারণ তাদের বয়লিং পয়েন্ট তো অনেক আগেই হচ্ছে অ্যাচিভ হয়ে গেছে আর কি। ঠিক আছে। সো তাদের কার্ভটা হচ্ছে অনেকটা এরকম, এই রেড কালারের যে কার্ভটা দেখতে পাচ্ছ সেটা। ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল বয়লিং পয়েন্ট, এই যে এটা হচ্ছে বয়লিং পয়েন্ট, রাইট। বয়লিং এর পরে তারা কি হলো, তারা স্টিম হয়ে গেল একদম সুপার হিটেড জোনে আছে। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি? জি স্যার। ওই যে তোমাদেরকে যেটা বলছিলাম সেম প্রেসার লাইন, ওই যে যেটা ক্লাসে বলছিলাম এ সেকশনে, যেটা হচ্ছে আইসোবারিক লাইন। আইসোবারিক লাইন হচ্ছে এই রেড বরাবর প্রেসার সেম। আর এটা কখন হবে? যখন এই বরাবর টেম্পারেচার আর এই বরাবর এনট্রপি। কিন্তু আমাদের মাল্টি প্রেসার ব্যাপার কম্প্রেশন সাইকেলে এই বরাবর কি প্রেসার, আর এই বরাবর হচ্ছে এনথালপি। সো বুঝতে পারছো? ক্লিয়ার? আবার বললাম আর ওকে। এই যে এখানে হচ্ছে তোমার টিএস চার্ট অফ হিলিয়ামের টিএস চার্টটা হচ্ছে যে রেড কালারটা, যে রেড কালারটা। ঠিক আছে। এটা তোমাদের অঙ্ক যেহেতু নাই, সো এটা আসলে বেসিক্যালি খুব বেশি ইম্পর্টেন্ট না। এই যে ক্রায়োজেনিক ফ্লুইড, liquid nitrogen. Nitrogen is primarily used to provide an inert atmosphere in chemical and metallurgical industries. এটা আমাদের অলরেডি আমার আন্ডারে একটা থিসিস গ্রুপ এই লিকুইড মানে নাইট্রোজেন নিয়ে কাজ করছে। তারা হচ্ছে ওই তোমার একটা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং এর একটা প্লাস কম্পোজিট ম্যাটেরিয়ালস, হ্যাঁ, এই দুইটার ভিতরে নিয়ে কাজ করতেছিল। তারা হচ্ছে লিকুইড নাইট্রোজেন এর এনভায়রনমেন্টে হচ্ছে তোমার টেস্টিংটা করছে আল্ট্রা লো টেম্পারেচারে। এনিওয়ে, এই টেস্ট আবার হয়েছে হচ্ছে তোমার ইয়েতে ডিজিআরআই, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটে। আমাদের বেশ ওখানকার কিছু সায়েন্টিস্ট আছেন, তারা হচ্ছে আমাদের সাথে একসাথে রিসার্চ করে আর কি। সো ইয়েস, এনিওয়ে, তো ও নাইট্রোজেন খুঁজে বের করতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ হচ্ছে যে পরে নাইট্রোজেন আসলে ওইভাবে ছোট পরিসরে
বা অল্প পরিমাণে বিক্রি করে না, পরে স্টুডেন্ট বা আমাদের কাছ থেকে রেকমেন্ডেশন লেটারের মাধ্যমে পাওয়া গেছে আর কি। এনিওয়ে, তো লিকুইড নাইট্রোজেনটা যে প্রাইমারিলি ইউজ টু প্রোভাইড অ্যান ইনার্ট অ্যাটমসফিয়ার, আমরা বেসিক্যালি ওই ইনার্ট অ্যাটমসফিয়ারে যেন তোমার ওই ম্যানুফ্যাকচারিংটা করা যায় সেই জন্যই নাইট্রোজেন ইউজ করেছিলাম আর কি। ধরো তুমি এমন একটা কেমিক্যাল রিয়াকশন ঘটাতে চাও, বা তুমি একটা ধরো বায়োলজিক্যাল বা ফার্মাসিউটিক্যাল বা এরকম স্পেশালাইজড ম্যানুফ্যাকচারিং এ এমন একটা অ্যাটমসফেরিক এনভায়রনমেন্ট থাকবে যেখানে ধরো কোনো ধরনের আউটসাইড কন্টামিনেশন তোমার হচ্ছে স্যাম্পল বা স্পেসিমেনে আসতে পারবে না। তখন হচ্ছে আমরা এই যে ইনার্ট চারিদিকে একটা শিল্ডিং এর মতো ইনার্ট শিল্ডিং ইউজ করা আর কি, কাইন্ড অফ। ওকে, ইট ইজ অলসো ইউজড অ্যাজ এ লিকুইড টু প্রোভাইড রেফ্রিজারেশন, মানে হচ্ছে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করি। অ্যাপ্লিকেশনস ইনক্লুড ফুড প্রিজার্ভেশন, ব্লাড সেল প্রিজার্ভেশন এটসেট্রা। ওকে, তারপর হচ্ছে তোমার লিকুইড এয়ারও ইউজ করি। আর লিকুইড এয়ারের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা হচ্ছে বাংলাদেশের লিন্ডে কোম্পানি করে, that liquid air is the raw material to produce nitrogen and oxygen. Why? Because liquid air এর ভিতরে বা এয়ারের ভিতরে আমার কি থাকে, 78% নাইট্রোজেন এবং 21% হচ্ছে অক্সিজেন। সো তারা বেসিক্যালি বাতাস থেকে অক্সিজেনটাকে এবং নাইট্রোজেনটাকে সেগ্রিগেট করে, এবং নাইট্রোজেনকে আলাদা করে বিক্রি করে, অক্সিজেনকে আলাদা করে বিক্রি করে। সো বাতাস থেকে তারা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করতেছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই দে আর ব্রিটিশ এন্ড উই আর বাংলাদেশি বা বাঙালি, হোয়াট এভার। Okay, it is considered as a mixture of this. It has a boiling point of say 78.9 K and density is this. It is already বললাম, liquid air is primarily used in the production of pure nitrogen, oxygen and other gases. Okay. আচ্ছা, এখন এখানে ওই যে তোমাদেরকে যেটা বললাম যে নরমাল রেফ্রিজারেন্ট গুলো আমরা কেন এই ক্রায়োজেনিক্স রেফ্রিজারেশন ইউজ করতে পারি না। দেখো তাদের ফ্রিজিং টেম্পারেচার, দেখো তাদের ফ্রিজিং টেম্পারেচার কিন্তু যেমন আমরা যে ইউজ করি, যে অ্যামোনিয়া ইউজ করি হচ্ছে এক্সটেন্সিভলি ইউজ করি হচ্ছে মাল্টি প্রেসার ভেপার কম্প্রেশন সাইকেলে, -77 গেলে তারা ফ্রিজ হয়ে যাবে। তুমি -150 বা 100 কিভাবে অ্যাচিভ করবা? না স্যার। পারবা না। সো আসলে এই কারণেই এই যে সলিডিফাই হয়ে যাবে। ম্যাক্সিমাম কনভেনশনাল রেফ্রিজারেন্ট, কনভেনশনাল ভেপার কম্প্রেশন রেফ্রিজারেন্ট গুলো হচ্ছে কি হয়ে যাবে, সলিডিফিকেশন টেম্পারেচার ইজ মাচ মোর অ্যাবাভ দেন দ্য টেম্পারেচার ইজ ডিজায়ার্ড ফর ক্রায়োজেনিক্স। এই কথাটা লিখতে হবে। যদি তোমাদেরকে বলি যে ওয়াই কনভেনশনাল ভেপার কম্প্রেশন রেফ্রিজারেন্ট ক্যানট বি ইউজড ইন ক্রায়োজেনিক্স, তাহলে এটার অ্যান্সারটা হবে এইটা। ঠিক আছে, উইথ সাম এক্সাম্পলস ইউ ক্যান গিভ। ওকে, এবার আসি হচ্ছে এই ক্রায়োজেনিক্সে কিভাবে এত আলট্রা লো টেম্পারেচার অ্যাচিভ করা হয়, সেটা হচ্ছে ক্যাসকেড রেফ্রিজারেশনের মাধ্যমে। ক্যাসকেড রেফ্রিজারেশনটা কি? বেসিক্যালি দিস ইজ এ combination of vapor compression refrigerant on top of another। মানে হচ্ছে এই ফিগারটা দেখলে তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো এটা একটা সেপারেট ভেপার কম্প্রেশন সাইকেল না, ইভাপোরেটর, তারপরে কম্প্রেসর, তারপরে কন্ডেন্সার, তারপরে এক্সপ্যানশন বল, আবার ইভাপোরেটর, রাইট? এইটা একটা সেপারেট ভেপার কম্প্রেশন সাইকেল, এইটা আরেকটা সেপারেট ভেপার কম্প্রেশন সাইকেল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এখানে কি হয় দেখো, এখানে হচ্ছে ধরো এটার যে কন্ডেন্সার যে হিটটা দেয়, এটার ইভাপোরেটর সেই হিটটা নিয়ে নেয়। আন্ডারস্টুড? হ্যাঁ, সো এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ইভাপোরেটর, এইটা হচ্ছে তোমার কোল্ড স্পেস, মানে এটা হচ্ছে তুমি ধরো আলট্রা লো টেম্পারেচার এখানে অ্যাচিভ করতে চাও, আর এটা হচ্ছে আমাদের অ্যাটমসফেরিক এনভায়রনমেন্ট। সো এখান থেকে তোমার টেম্পারেচার, তুমি এখান থেকে তুমি হিট নিলা, এই হিটটা তুমি দিয়ে দিলা, এই হিটটা যে তুমি দিছো এটা আবার এই উপরের আর উপরের ভেপার কম্প্রেশন সাইকেলের ইভাপোরেটর আবার এই হিটটা নিয়ে তারপরে এটা আবার কন্ডেন্সারে দিয়ে দেয়। সো এটাকে বলা হয় হচ্ছে ক্যাসকেড রেফ্রিজারেশন সিস্টেম, মানে ক্যাসকেডিং। Variable temperatures can be achieved by operating two or more vapor compression systems in series called cascading. So এখানে তিনটাও হইতে পারে, এখানে চারটাও হইতে পারে। সো বুঝতে পারছো, ইট ডিপেন্ডস হাউ লো টেম্পারেচার ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। এবং এটা যদি টিএস ডায়াগ্রামটা আমরা এখানে একটু দেখি, এটা হচ্ছে যেমন ধরো 4 1 2 3, এটা হচ্ছে যে 4, তারপরে 1, তারপরে 2, তারপরে আবার 3। ওকে, আর উপরটা হচ্ছে 5 6 7 8, এই যে 5, তারপরে 6, তারপরে 7, তারপর 8। ক্যাসকেডিং করার কারণে কি হয়েছে একটু খেয়াল করে দেখো। আমি যদি সেম পরিমাণ
সেম পরিমাণ কম্প্রেশন রেশিও আমি যদি অ্যাচিভ করতে চাইতাম তাহলে কি করতে হতো? এই প্রেশার লাইন বরাবর আমাকে এক্সটেন্ড করতে হতো, আর এই বরাবর আমি এক্সটেন্ড করি, তাহলে কোথায় ইন্টারসেক্ট করে? এখানে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমাকে এই সেম প্রেশার লেভেল অ্যাচিভ করার জন্য তোমাকে এতটুকু কাজ করতে হতো না বেশি, বাট ক্যাসকেডিং করার কারণে তোমার এই ডিক্রিজ ইন কম্প্রেসর ওয়ার্ক, এতটুকু কাজ কম কম করতে হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। অন দ্য আদার হ্যান্ড 7 থেকে যদি তুমি ডাইরেক্ট এক্সপ্যানশন করতে তাহলে কি হতো? আচ্ছা, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম, এই কারণে এটা এরকম বেঁকা নামছে। যদি পিএইচ ডায়াগ্রাম হতো তাহলে এটা স্ট্রেট নামতো। বুঝতে পারছো? ডোন্ট গেট কনফিউজড। ক্লিয়ার? since this one is a since this one is TS diagram, this one is TS diagram, so এটা হচ্ছে এই 7 থেকে 8 টা এক্সপ্যানশন হচ্ছে একটু কি বলবো এটাকে, ইনক্লাইন্ড। সো এখানে দেখো 7 থেকে 8 কি হতো? এই বরাবর নামতো না সেক্ষেত্রে, বাট এখন কি হয়েছে? এখন 7 থেকে 8 এই বরাবর গেছে, আবার 3 থেকে 4 এখানে। তার মানে এতটুকু আমি রেফ্রিজারেশন এফেক্ট বেশি পেয়েছি না? ইনক্রিজ ইন রেফ্রিজারেশন ক্যাপাসিটি। হ্যাঁ, জি স্যার। তার মানে কি এখানে তুমি ওই আবার ওই মাল্টিপ্রেশারের মতো রেফ্রিজারেশন এফেক্ট বেশি পাচ্ছ। অন দ্য আদার হ্যান্ড ডাব্লিউ ইন, সিওপি ইকুয়ালস টু কি? রেফ্রিজারেশন এফেক্ট ডিভাইড বাই ডাব্লিউ ইন। তার মানে রেফ্রিজারেশন এফেক্ট বেশি, ডাব্লিউ ইনটা কম। তার মানে কি হচ্ছে? সিওপি অনেক হাই হচ্ছে। হাই সিওপি স্যার।